নমস্কার, নির্মলা স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা কেউ কেউ কমেন্ট করেছিলে যে এবিটিএ টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করার জন্য। তাই আজকে আমি আলোচনা করব তোমাদের এবিটিএ টেস্ট পেপারের এসসি 1 পেজের যেই কোশ্চেন সেটটা আছে সেখান থেকে এমসিকিউগুলো আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমের দাগের কোশ্চেনটা দেখো বা মোবাইল স্ক্রিনে দেখো। 1 নম্বর কোশ্চেনটা বলেছে যে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে 0.2 কুলম্ব মানের একটি তড়িদাধানকে এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত অভিমুখ বরাবর 2 মিটার সরাতে 4 জুল কার্য করতে হয়। তড়িৎ ক্ষেত্রটির মান হবে অপশান এতে দেওয়া আছে √3 নিউটন পার কুলম্ব, অপশান বিতে আছে 4 নিউটন পার কুলম্ব, অপশান সিতে আছে 5 নিউটন পার কুলম্ব, অপশান ডিতে আছে 20 নিউটন পার কুলম্ব। তার মানে ধরো এটা এক্স অক্ষ বরাবর একটা কি কাজ করছে না, তড়িৎ ক্ষেত্র কাজ করছে। তাহলে এদিকে ধরো তড়িৎ ক্ষেত্র ই কাজ করছে, এবং আধানের মান কত না কিউ ইকুয়াল টু 0.2 কুলম্ব। থিটা কত না থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং কত মিটার সরিয়েছে না ধরো এস ইকুয়াল টু 2 মিটার। কত জুল কার্য করতে হয়েছে না 2 জুল কার্য করতে হয়েছে। তাহলে তোমাকে তড়িৎ ক্ষেত্র এর ভ্যালু বের করতে হবে। তাহলে এদিকে যদি ই কাজ করে এর সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে এটা যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, এই অ্যাঙ্গেলে 2 মিটার সরিয়েছে। তাহলে আমি নিশ্চয়ই এই ই এর এদিকে উপাংশ নেব। তোমরা ভেক্টরে উপাংশে বিভাজন পড়েছিলে। তাহলে ই কে যদি আমি এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল উপাংশে ভাগ করি, সেটা কত হবে ই cos 60 হবে। তাহলে এদিকে 2 মিটার সরিয়েছে, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কী হবে না কিউ ইন্টু ই cos 60 ইন্টু এস। দেখো যদি ই পরিমাণ তড়িৎ ক্ষেত্র কাজ করে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই হয় এবং ওই তড়িৎ ক্ষেত্রে যদি আমি কিউ পরিমাণ আধান রাখি, তাহলে কত পরিমাণ বল কাজ করবে না কিউ ই পরিমাণ বল কাজ করবে। কিউ ই পরিমাণ যদি বল কাজ করে এর সঙ্গে 60 অ্যাঙ্গেলে কত উপাংশ হবে এর কিউ ই cos 60, তার সঙ্গে এসকে আমি গুণ করব। তাহলে এই ডব্লিউর মানটা কত বলেছে না 2 জুল বলেছে। সরি, ডব্লিউর মানটা 4 জুল বলেছে। তাহলে এটা 4 জুল ইকুয়াল টু কিউ এর ভ্যালু বলেছে 0.2, ইটাকে রেখে দাও। cos 60 ভ্যালু কত না cos 60 ভ্যালু হচ্ছে 1/2 ইন্টু এস কত না 2। তাহলে 2 কাটছে, তাহলে ই ইকুয়াল টু হচ্ছে 4/0. তাহলে এটা কত হবে না দশমিক তুলে দাও, উপরে 0, তাহলে 20/2, তার মানে 40/2, তাহলে 20 নিউটন পার কুলম্ব। তার মানে অপশান কোনটা না অপশান ডি। এরপর 2 দাগের কোশ্চেনটা দেখো কি বলেছে। 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা ধাতব গোলকে তড়িদাহিত করার ফলে এটির পৃষ্ঠতলের তড়িৎ বিভব হয় 10 ভোল্ট। তড়িদাহিত গোলকটির কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরত্বে তড়িৎ বিভব হবে। অপশান এতে বলেছে 0, অপশান বিতে বলেছে 10 ভোল্ট, অপশান সিতে বলেছে 4 ভোল্ট, অপশান ডিতে বলেছে 10/3 ভোল্ট। আমরা কোনো গোলীয় পরিবাহীর ক্ষেত্রে ব্যাসার্ধের সঙ্গে বা দূরত্বের সঙ্গে যদি আমরা ভোল্টেজের বা বিভবের গ্রাফটা নিই, কীরকম পাই না এর সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, তারপর কি হয় না কমতে থাকে। তার মানে গ্রাফটা কীরকম হবে না এদিকে তুমি যদি আর আঁকো, এদিকে যদি ভি আঁকো, তাহলে কীরকম হবে না এর ধরো পৃষ্ঠ পর্যন্ত কনস্ট্যান্ট ভ্যালু ভি এর, এটা কনস্ট্যান্ট ভ্যালু, এরপর থেকে কিউ/আর এর সমানুপাতে কমতে থাকবে। যেহেতু ভি ভেরিজাস কিউ/আর, তাহলে আর যখন পৃষ্ঠ থেকে বাড়বে তখন কি হবে না এই বিভব কমতে থাকবে। কিন্তু এই সেন্টার থেকে এই পৃষ্ঠ পর্যন্ত একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। সেই ভ্যালুটা কত হবে না পৃষ্ঠে যা বিভব
তার বিভবের সঙ্গে সমান হবে। তার মানে 2 সেন্টিমিটার যেহেতু ওর গোলকের ভেতরে আছে, তার মানে বিভব কত হবে না 10 ভোল্ট। তার মানে অপশান বি হবে। এরপর 3এরটা দেখো, 3এরটা কি বলেছে, বলেছে একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাতধারককে ব্যাটারির সাহায্যে তড়িদাহিত করে বর্তনী থেকে বিচ্ছিন্ন করা হলো। এরপর ধারকের পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি ফলককে প্রবেশ করানো হলে ধারকের পাত দুটির মধ্যবর্তী বিভব পার্থক্য ও সঞ্চিত শক্তির পরিমাণ হবে যথাক্রমে পূর্বের, অপশান এতে বলেছে কে ও 1/k, অপশান বিতে বলেছে 1/k ও কে স্কোয়ার গুণ, অপশান সিতে বলেছে 1/k ও 1/k গুণ, অপশান ডিতে বলেছে 1/k ও 1/k স্কোয়ার গুণ। তার মানে ধরো এখানে একটা সমান্তরাল পাতধারক আছে, এই সমান্তরাল পাতধারক ধরো, এই পাতকে ধরো তুমি চার্জ দিয়েছো, এই পাতকে ধরো ভূসংলগ্ন করেছো। প্রথমে ধরো এটা শূন্য বা বায়ু মাধ্যমে আছে এবং এই পাতের ক্ষেত্রফল যদি আলফা হয় এবং এই দূরত্ব যদি ডি হয়, তাহলে সি ইকুয়াল টু আমরা কি জানি না এপসাইলন নট আলফা বাই ডি জানি। হ্যাঁ, এটা তোমরা ধারকত্ব ধারক চ্যাপ্টারে করেছো, সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্বের সমীকরণ। এরপর যদি আমি ওই বায়ুশূন্য স্থানের পরিবর্তে, তার মানে এই দুটো পাতের মধ্যবর্তী অঞ্চলে বায়ুর পরিবর্তে তুমি যদি একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা ফলক প্রবেশ করো, তাহলে সি ইকুয়াল টু কত হবে না সি ইকুয়াল টু হবে কে এপসাইলন নট আলফা বাই ডি। এখানে তোমাকে কি বের করতে বলেছে না বিভব পার্থক্য ও সঞ্চিত শক্তির পরিমাণ আগের সঙ্গে এখনের তুলনা করতে বলেছে। তাহলে আগে যদি আমার টোটাল আধান কিউ হয় এবং এই দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য যদি ভি হয়, হ্যাঁ বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে ভি ইকুয়াল টু আমরা কি জানি না কিউ ইকুয়াল টু আমরা সিভি জানি। তাহলে কিউ ইকুয়াল টু যদি আমরা সিভি জানি, তাহলে ভি ইকুয়াল টু আমরা কিউ বাই সি বলতে পারি। কিউ বাই সি, তাহলে এখানে কিউ বাই সিটা বসিয়ে দাও, কিউ বাই সি এর ভ্যালু এখানে এপসাইলন নট আলফা ডিটা উপরে উঠে যাবে। এখানে যদি আমি সি ধরেছি, এটাকে ধরে নাও C1। হ্যাঁ, তাহলে যদি ওই দুটো পাতের মধ্যে বায়ু থাকে, তাহলে তড়িৎ বিভব কত হবে না কিউ ডি বাই এপসাইলন নট আলফা। এরপর যদি আমি বায়ুর পরিবর্তে একটা কে পরাবৈদ্যুতিক মাধ্যম ঢোকাই, হ্যাঁ, তাহলে ধারকত্ব কত হবে না কে এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে এখন বিভব কত হবে না ভি ইকুয়াল টু কিউ কনস্ট্যান্ট টার্ম আধান কিউ বাই C1। তার মানে কিউ ডি বাই কে এপসাইলন নট আলফা। তার মানে তোমাকে যদি বলে যে বিভব পার্থক্য পূর্বের কত গুণ হবে, তার মানে এখানে আমরা যদি V1 বাই ভি ক্যালকুলেশন করি, তাহলে V1 বাই ভি ক্যালকুলেশন করলে কত হচ্ছে না দেখো যে 1/k হবে। তার মানে V1 ইকুয়াল টু 1/k ইন্টু ভি। তার মানে আমি বলতে পারি যে বিভব পার্থক্য আগের 1/k গুণ হবে। এরপর আমাকে সঞ্চিত শক্তির রাশিমালা বের করতে হবে বা সঞ্চিত শক্তির আগের সঙ্গে এখনের তুলনা করতে হবে। তাহলে সঞ্চিত শক্তি এর আমরা ইকুয়েশন কি জানি না কিউ স্কোয়ার বাই 2c। হ্যাঁ, কিউ স্কোয়ার বাই 2c। তাহলে এখানে সি এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে কিউ স্কোয়ার বাই সি এর ভ্যালু তোমার এটা এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে 2 এপসাইলন নট আলফা ডিটা উপরে উঠে যাবে। হ্যাঁ, এখন পরিবর্তিত পরিস্থিতিতে ধরো এখানে তুমি কে পরাবৈদ্যুতিক স্ল্যাব ঢুকিয়েছো, তখন যদি সঞ্চিত শক্তিটা E1 হয়, তাহলে এটা কত হবে কিউ স্কোয়ার বাই 2C1 হবে। C1 এর ভ্যালু বসিয়ে দাও, কিউ স্কোয়ার বাই 2 ইন্টু C1 এর ভ্যালু কত কে এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে কে এপসাইলন নট আলফা ডিটা উপরে উঠে যাবে। তাহলে যদি তোমাকে শক্তির তুলনা করতে বলে, তাহলে কি হবে না দেখো কোনটা কাটছে, এটাও কি হচ্ছে না 1/k হচ্ছে। তার মানে E1 ইকুয়াল টু 1/k ইন্টু ই। তার মানে বিভব পার্থক্য এবং সঞ্চিত স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তি কি হবে না পূর্বের 1/k
ও 1/k গুণ হবে, তার মানে দেখো অপশান সি হবে, অপশান সি হবে। এরপর চারেরটা দেখো, চারেরটা কি বলেছে, এন সংখ্যক সদৃশ বৈদ্যুতিক বাল্বের প্রতিটিকে একটি তড়িৎ উৎসের সঙ্গে পৃথকভাবে যুক্ত করলে প্রতিটি বাল্ব কর্তৃক ব্যয়িত ক্ষমতা হয় পি। বাল্বগুলিকে ওই তড়িৎ উৎসের সঙ্গে শ্রেণী সমবায় যোগ করলে ব্যয়িত ক্ষমতা কত হবে। আমরা এটা তড়িৎ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারে পড়েছিলাম যে যদি অনেকগুলো তড়িৎ যন্ত্রকে আমরা শ্রেণী সমবায়ে যোগ করি এবং ওদের প্রত্যেকটা যদি ক্ষমতা পি হয় তাহলে কি হবে না, তুল্য যে ক্ষমতা 1/p ড্যাশ ইকুয়াল টু কত হবে না 1/p প্লাস 1/p, এরকম করে কত সংখ্যক আছে না n সংখ্যক টার্ম, তার মানে এটা কত হবে n সংখ্যক পথ। তার মানে 1/p ড্যাশ ইকুয়াল টু দেখো n/p হয়ে যাবে, তার মানে p ড্যাশ ইকুয়াল টু p/n হবে, তার মানে কোনটা হবে না অপশান সি হবে। এরপর পাঁচেরটা দেখো কি বলেছে, পাঁচেরটা খুব সহজ আছে, যে প্রতিটি আর রোধের n সংখ্যক রোধককে প্রথমে শ্রেণী সমবায় এবং তারপর সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। শ্রেণী সমবায়ের তুল্য রোধ RS এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ RP হলে RS/RPর মান কত হবে। এটা অনেকবার তোমরা করেছো, যদি প্রত্যেকটা রোধকের মান R হয় এবং শ্রেণী সমবায় তাদের যদি তুল্য রোধ যদি RS হয় তাহলে RS ইকুয়াল টু আমরা কত জানি না NR হয়। আবার যদি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যদি RP হয় তাহলে RP ইকুয়াল টু আমরা কি জানি না R/N জানি। তাহলে এখানে তোমাকে বের করতে হবে RS/RP, তাহলে RS/RP কত হবে, RS/RP কত হবে না RS NR/R/N, তার মানে দেখো একটা n² হয়ে যাচ্ছে, তার মানে অপশান কোনটা হবে না অপশান সি হবে। এরপর ছয়েরটা দেখো, ছয়েরটা কি বলেছে, ছয়েরটা বলেছে যে সাইক্লোট্রন যন্ত্রে তড়িৎগ্রস্ত কণার বৃত্তাকার পথে ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কণাটির কৌণিক বেগ ও রৈখিক বেগের উপর এর প্রভাব কি হবে। অপশান এতে বলেছে ওমেগা ও ভি উভয়ই বৃদ্ধি পাবে, অপশান বিতে বলেছে ওমেগা বৃদ্ধি পাবে, ভি অপরিবর্তিত থাকবে, অপশান সিতে বলেছে ভি বৃদ্ধি পাবে, ওমেগা অপরিবর্তিত থাকবে, অপশান ডিতে বলেছে ভি বৃদ্ধি পাবে এবং ওমেগা হ্রাস পাবে। তাহলে আমরা সাইক্লোট্রন যন্ত্রের ক্ষেত্রে ইকুয়েশন কি জানি না QVB ইকুয়াল টু mv²/r জানি। এখানে কিউটা কি না আধানের মান, ভিটা হচ্ছে আধানের গতিবেগ, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রর প্রাবল্য বা চৌম্বক ফ্লাক্স, এমটা হচ্ছে বা কণার ভর, ভিটা হচ্ছে গতিবেগ, আরটা হচ্ছে ব্যাসার্ধ যে পথে ঘোরে। তাহলে এখানে দেখো ভি কাটছে, তাহলে mv ইকুয়াল টু কি পাচ্ছ না QBR। তাহলে দেখো আর এর সঙ্গে ভি এর কি সমানুপাতিক সম্পর্ক, তার মানে যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে এর রৈখিক বেগ কি হবে না বাড়বে। এরপর দেখি কৌণিক বেগ কি হবে। তাহলে কৌণিক বেগ জানার জন্য যদি আমি কম্পাঙ্ক ক্যালকুলেশন করি তাহলে n ইকুয়াল টু 1/t, আবার t ইকুয়াল টু আমরা বলতে পারি যে 2πr/v। হ্যাঁ, তাহলে 2πr/v, এখানে যদি আমরা r/v ক্যালকুলেশন করে নিই, r/v কত হবে, r/v হবে যে m/qb। তাহলে এখানে r/v এর মান বসিয়ে দাও, তাহলে 2πm/qb। তাহলে n ইকুয়াল টু কত হবে না n ইকুয়াল টু আমরা এখানে 1/t বসালে কি পাবো না qb/2πm পাবো। আবার t ইকুয়াল টু আমরা কি জানি না 2π/ওমেগা জানি। তাহলে এখান থেকে ওমেগা ইকুয়াল টু কী হবে, এই দুটো তুলনা করো, তাহলে ওমেগা ইকুয়াল টু কত হবে না তোমার হচ্ছে qb/m। তার মানে এই টার্মে দেখো আর এর কোথাও কোনো ভ্যালু নেই। তার মানে আর এর উপর এই যে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, হ্যাঁ কৌণিক বেগ কি হবে
এটা কৌণিক কম্পাঙ্ক বলা যায়, কৌণিক বেগও বলা হয়। এই কৌণিক বেগ কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তার মানে অপশান কোনটা হবে না, অপশান সি হবে। ভি বৃদ্ধি পাবে এবং ওমেগা অপরিবর্তিত থাকবে। এরপর সাতেরটা দেখো কি বলেছে। সাতেরটা বলেছে যে কিউ কুলম্ব মানের একটি তড়িদাধান আর মিটার ব্যাসার্ধের কোনো বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে এন সংখ্যক ঘূর্ণন সম্পাদন করছে। বৃত্তপথের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? তার মানে এটা তোমরা করেছো তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে, যে এখানে আধানের মান কত না, আধানের মান হচ্ছে কিউ। ধরো এখানে কিউ আধানটা আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে এবং প্রতি সেকেন্ডে এন সংখ্যক ঘূর্ণন সম্পাদন করছে। তার মানে এখানে কম্পাঙ্ক কত না, এন। এখানে তোমাকে বের করতে হবে যে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে। তাহলে আমরা কত জানি না, এটা চৌম্বক ক্ষেত্র আমরা জানি যে মিউ জিরো আই বাই 2r জানি। হ্যাঁ, তাহলে আই ইকুয়াল টু আমি কি করে পাবো না, আই ইকুয়াল টু আমরা লিখতে পারি যে কিউ বাই টি। হ্যাঁ, কিউ বাই টি। আবার দেখো 1/t মানে কত, এন। তার মানে আই ইকুয়াল টু আমরা কিউ এন লিখতে পারি। তাহলে মিউ জিরো কিউ এন ভ্যালু বসিয়ে দিলাম বাই 2r। মিউ জিরোর ভ্যালু বসিয়ে দাও 4 ইন্টু 10⁻⁻7 ইন্টু কিউ এন ডিভাইডেড বাই 2r। তার মানে দেখো কি হচ্ছে, 2 কাটছে। হ্যাঁ, তার মানে 2 আর কি বলেছে, আর বলেনি কিছু। তাহলে এটা কত হবে না, 2 কিউ এন ডিভাইডেড বাই আর ইন্টু 10⁻⁻7 টেসলা। হ্যাঁ, তার মানে অপশান কোনটা হবে, 2 এন কিউ বাই আর 10⁻⁻7 টেসলা। তার মানে দেখো অপশান ডিতে আছে। এরপর আঠেরটা দেখো, আঠেরটা কি বলেছে, বলেছে কোনো দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামক এম হলে সেটিকে চৌম্বক মধ্যতল থেকে থিটা কোণে ঘোরানোর জন্য কৃতকার্য করতে হবে। অপশান এতে বলেছে এম বি ইন্টু 1 - cos থিটা, অপশান বিতে বলেছে এম বি cos থিটা, অপশান সিতে বলেছে এম বি, অপশান ডিতে বলেছে এম বি সাইন থিটা। তাহলে পি এম ইকুয়াল টু কত বলে দিয়েছে না, এম। হ্যাঁ, এটাকে তোমাকে কত অ্যাঙ্গেলে ঘুরিয়েছে না, থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়েছে। তাহলে আমরা টাউ ইকুয়াল টু কি জানি, টাউ ইকুয়াল টু কি জানি না, পি এম বি সাইন থিটা জানি। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত হবে না, ইন্টিগ্রেশন টাউ ডি থিটা 0 টু থিটা। তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে পি এম এর ভ্যালু কত, এম। তার মানে এম বি সাইন থিটা ডি থিটা, থিটার লিমিট কত না 0 টু থিটা। ইন্টিগ্রেশন করলে কি হবে না, এম বি কনস্ট্যান্ট টার্ম, সাইন থিটা ইন্টিগ্রেশন কি হয় তোমরা জানো যে -cos থিটা হয়, -cos থিটা। আপার লিমিট কত থিটা, লোয়ার লিমিট কত 0। তাহলে এখান থেকে এম বি cos থিটা -cos থিটা +1, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, cos 0 মানে 1 হচ্ছে। তার মানে এম বি ইন্টু 1 - cos থিটা, এটাই কত হবে না, কৃতকার্য হবে। তার মানে অপশান কোনটা হবে না, অপশান এ হবে, অপশান এ হবে। এরপর নয়েরটা দেখো, নয়েরটা কি বলেছে, নয়েরটা বলেছে যে কাঁচ ও জলের পরম প্রতিসরাঙ্ক 3/2 ও 4/3 হলে কাঁচ ও জলের সংকট কোণ হবে কত। অপশান এতে বলেছে 45 ডিগ্রি, অপশান বিতে বলেছে সাইন ইনভার্স 3/4, অপশান সিতে বলেছে সাইন ইনভার্স 7/8, অপশান ডিতে বলেছে সাইন ইনভার্স 8/9। হ্যাঁ, তার মানে ধরো এখানে একটা বিভেদ তল আছে, এদিকে নিচের মাধ্যমটাকে ধরে নাও জল মাধ্যম এবং উপরের মাধ্যমটাকে ধরে নাও কাঁচ মাধ্যম। তাহলে সংকট কোণের ক্ষেত্রে আমরা কি জানি না, ধরো রশ্মি এসে পড়বে, আলোক রশ্মি এসে পড়বে দুই মাধ্যমে বিভেদ তলে, এখানে একটা অভিলম্ব টেনে নাও। সংকট কোণের ক্ষেত্রে কি হয়, প্রতিসরণ কোণটা কত হয় না 90 অ্যাঙ্গেল হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা কত না 90 ডিগ্রি।
তাহলে এখানে এটার যদি পরম প্রতিসরাঙ্ক ধরো মিউ জি হয়, এটার যদি পরম প্রতিসরাঙ্ক মিউ ডব্লিউ হয়, তাহলে এখান থেকে আমরা স্নেলের সূত্র লাগিয়ে কি বলতে পারি না সাইন থিটা সি বাই সাইন 90 ইকুয়াল টু কত হবে না মিউ জি ডব্লিউ হবে। তাহলে সাইন 90-র ভ্যালু কত না 1 হয়। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি পাচ্ছ সাইন থিটা সি ইকুয়াল টু আবার মিউ জি ডব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি মিউ ডব্লিউ বাই মিউ জি। তাহলে এটা কত হচ্ছে মিউ ডব্লিউর মান তোমাকে বলেছে কত 4/3 ডিভাইডেড বাই 3/2। তাহলে থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স কত হচ্ছে 8/9। তার মানে অপশান কোনটা হবে অপশান ডি হবে, অপশান ডি হবে। এরপর 10-এরটা কি বলেছে দেখো যে তরঙ্গমুখের উপর অবস্থিত যে কোনো দুটির মধ্যে দশা পার্থক্য অপশান এতে বলেছে π/2, অপশান বিতে বলেছে 0, অপশান সিতে বলেছে পাই, অপশান ডিতে বলেছে 4π/3। তাহলে আমরা জানি তরঙ্গমুখের উপর অবস্থিত প্রত্যেকটি কণার দশা পার্থক্য থাকে না, মানে সমদশা সম্পন্ন হয়, যেটা আমরা হাইগেন্সের যে নীতি সেখানে পড়েছিলাম। হ্যাঁ, যদি বিন্দু উৎস হয় এবং এই তরঙ্গমুখটা যদি গোলীয় হয় তাহলে তরঙ্গমুখের উপর অবস্থিত, হ্যাঁ, বা যে কোনো তরঙ্গমুখী হোক, যে একই তরঙ্গমুখের ওপর অবস্থিত প্রত্যেকটা কণার বা বিন্দুর দশা কি হবে না একই হবে। তার মানে দশা পার্থক্য কত হবে 0 হবে। তার মানে 10-এরটা অপশান বি হবে। এরপর 11-টা দেখো কি বলেছে, বলেছে একটি পোলারয়েডে I0 তীব্রতার অসমবর্তিত আলো আপতিত হলো। পোলারয়েড থেকে নির্গত আলোর তীব্রতা হবে অপশান এতে বলেছে I0, অপশান বিতে বলেছে I0², অপশান সিতে বলেছে 2I0, অপশান ডিতে বলেছে I0/2। এটা তোমরা সহজে বলতে পারবে, সমবর্তন চ্যাপ্টারে পড়েছো। যদি অসমবর্তিত আলো পোলারয়েডে পড়ে তাহলে তার তীব্রতা অর্ধেক হয়ে যায়। তার মানে অপশান কোনটা হবে না অপশান ডি হবে। আর যদি সমবর্তিত আলো এসে পড়ে আমরা মেলাসের সূত্র জানি যে আই ভেরিয়াস কি হয় cos² থিটা। এই থিটা কি না সমবর্তক এবং বিশ্লেষকের মধ্যবর্তী কোণ। সেখান থেকে আমরা পেয়েছিলাম যে I ইকুয়াল টু I0 cos² থিটা। কিন্তু এখানে অসমবর্তিত আলো বলেছে মানে পোলারয়েডে পড়লেই তার তীব্রতা অর্ধেক হয়ে যাবে। তার মানে অপশান কি হবে ডি হবে। এরপর 12টা দেখো কি বলেছে, এখানে একটা বর্তনী দিয়ে দিয়েছে, ডায়োডের একটা বর্তনী, এরকমভাবে বর্তনী আছে। এই রেজিস্ট্যান্সটা কত না এটা ধরো D1 ডায়োড, এটা হচ্ছে 10 ওহম রেজিস্ট্যান্স, এদিকে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা ধরো D2 ডায়োডটা, এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 20 ওহম। দিয়ে এখানে একটা 5 ভোল্টের ব্যাটারিকে যোগ করে দিয়েছে, 5 ভোল্টের ব্যাটারি। তাহলে তোমাকে বলেছে যে প্রবাহ কত হবে। D1 ও D2 আদর্শ ডায়োড হলে চিত্রের বর্তনীতে প্রবাহমান হবে। অপশান এতে বলেছে 0.5 অ্যাম্পিয়ার, অপশান বিতে বলেছে 0.75 অ্যাম্পিয়ার, অপশান সিতে বলেছে 0, অপশান ডিতে বলেছে 0.25 অ্যাম্পিয়ার। তার মানে দেখো এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, এই ডায়োডটা এর সাপেক্ষে দেখো বিপরীত বায়াসে আছে এবং এই ডায়োডটা সম্মুখ বায়াসে। তার মানে এটা কন্ডাক্ট করবে না, শুধুমাত্র এটা কন্ডাক্ট করবে। তাহলে এটা যদি কন্ডাক্ট করে, হ্যাঁ, তাহলে এর রেজিস্ট্যান্স কত হচ্ছে, এই রেজিস্ট্যান্স 10 ওহম হচ্ছে। তাহলে I ইকুয়াল টু কত হবে না I ইকুয়াল টু হবে V/R, তার মানে 5/10, তার মানে 0.5 অ্যাম্পিয়ার হবে। তার মানে অপশান কি হবে না অপশান এ হবে। এরপর 13টা দেখো কি বলেছে যে ট্রানজিস্টরে আলফা ও বিটার মধ্যে সম্পর্কটি হলো, অপশান এতে বলেছে আলফা ইকুয়াল টু β/1 প্লাস বিটা, অপশান বিতে বলেছে বিটা ইকুয়াল টু আলফা/1 মাইনাস আলফা,
অপশান সিতে বলেছে আলফা ইকুয়াল টু বিটা বাই 1 মাইনাস বিটা। অপশান ডিতে বলেছে বিটা ইকুয়াল টু আলফা বাই 1 প্লাস আলফা। আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক, আমরা বিটা ইকুয়াল টু কী জানি না, আমরা জানি ডেল আইসি বাই ডেল আইবি। আবার আলফা ইকুয়াল টু কী জানি না, ডেল আইসি বাই ডেল আইই। তাহলে এখান থেকে যদি আমরা আসি, ধরো আইইকে যদি আমরা ভাঙি, আইই ইকুয়াল টু আমরা আবার কি জানি না আইসি প্লাস আইবি। তার মানে ডেল আইই ইকুয়াল টু ডেল আইসি প্লাস ডেল আইবি। উপর নিচে ডেল আইসি দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে 1/1 প্লাস ডেল আইবি বাই ডেল আইসি। তাহলে 1/1 প্লাস, আবার দেখো ডেল আইবি বাই ডেল আইসি মানে কি, এটার অনন্যক, তার মানে 1/বিটা। তার মানে এটা কত হচ্ছে না, বিটা উপরে উঠে যাবে লসাগু করলে, তাহলে বিটা প্লাস 1 হচ্ছে। তাহলে আলফা ইকুয়াল টু বিটা বাই বিটা প্লাস 1। তার মানে দেখো অপশান এতে আছে। আবার তুমি যদি বিটা ইকুয়াল টু এখান থেকে করো, হ্যাঁ, তাহলে ধরো বিটা ইকুয়াল টু ডেল আইসি বাই ডেল আইবি। আমি আইসিকে আইসি রাখলাম, ডেল আইবিকে লিখলাম যে ডেল আইই মাইনাস ডেল আইসি। হ্যাঁ, উভয় দিকে বা উপর নিচে তুমি ডেল আইই দিয়ে ভাগ করে দাও, তার মানে ডেল আইসি বাই ডেল আই ডিভাইডেড বাই 1 মাইনাস ডেল আইসি বাই ডেল আই। আবার দেখো ডেল আইসি বাই ডেল আইই মানে কি হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা। তাহলে বিটা ইকুয়াল টু পেলাম আলফা বাই 1 মাইনাস আলফা, আর আলফা ইকুয়াল টু কী পেলাম না বিটা বাই বিটা প্লাস 1। তার মানে অপশান এটাও ঠিক, অপশান বিটাও ঠিক। হ্যাঁ, এখানে ভুল করে হয়তো দিয়ে দিয়েছে। এরপর চারেরটা দেখো কি বলেছে, সরি 14টা কি বলেছে না, একটি পিএন সংযোগে বিপরীত বায়াস প্রয়োগ করা হলে তখন সংযোগস্থলের মধ্য দিয়ে যে প্রবাহ পাওয়া যায় তা প্রধানত সংখ্যালঘু আধানের ব্যাপনের জন্য, সংখ্যাগুরু আধানের ব্যাপনের জন্য, সংখ্যালঘু আধানের বিচলনের জন্য, সংখ্যালঘু আধানের বিচলন ও ব্যাপনের জন্য। তার মানে এখানে সংখ্যা লঘু এবং সংখ্যাগুরু এদের মধ্যে আমরা পার্থক্য করতে পারবো, কারণ হচ্ছে যে বিপরীত বায়াসে সবসময় যে প্রবাহটা আমরা পাই, যে বিপরীত সম্পৃক্ত প্রবাহ, সেটা শুধুমাত্র সংখ্যা লঘু আধান বাহকগুলোর জন্য পাই, এটা আমরা সহজে বলতে পারবো। কিন্তু এখানে কনফিউশনটা কোথায় দাঁড়াবে না, বিচলন এবং ব্যাপন এই দুটোর মধ্যে। যে বিচলন এবং ব্যাপন হচ্ছে কি শুধুমাত্র বিচলন হচ্ছে কি শুধুমাত্র ব্যাপন হচ্ছে। সবসময় মনে রাখবে যে সংখ্যা গুরু আধান বাহকের ব্যাপন হতে পারে, কিন্তু সংখ্যা লঘু আধান বাহকের ব্যাপন হয় না। ব্যাপন কখন হবে, যখন হাই ডেনসিটি থেকে হ্যাঁ আধানগুলো লো ডেনসিটির দিকে মুভ করবে, ওটা হচ্ছে ব্যাপন। কিন্তু যেহেতু বিপরীত বায়াস প্রয়োগ করছো তুমি এবং সংখ্যা লঘু আধান বাহকগুলো চলাচল করছে, তার জন্য ওই আধান বাহকগুলোর ব্যাপন হবে না। এটা শুধুমাত্র কার জন্য হবে না, সংখ্যালঘু আধান বাহকগুলোর বিচলন জন্য, মানে তোমরা যেটা ড্রিফট ভেলোসিটির যেটা তোমরা ইকুয়েশন পেয়েছিলে সেটার জন্য। হ্যাঁ, তাহলে অপশান কোনটা হবে না, অপশান সি হবে, যে সংখ্যালঘু আধানের বিচলনের জন্য। চলো টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে। সুস্থ থেকো, ভালো থেকো।